নানান ধরনের দূরত্ব তৈরি হতে লাগলো। এই কাজটা যদি সরকার না করত, না করে বর্তমানে সরকার যা করছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ যে এই সমস্ত সরু পথ দিয়ে আবার ঢুকে যেতে পারে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ইতিমধ্যে আমি দেখলাম যে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে বা বন্ধ করা না না হয়েছে। না, কোর্টের আদেশে ফ্রিজ করা আছে, ইয়ে করেন, বাজেয়াপ্ত করেন। ওই ফ্রিজ করা আছে, তার মানে কি আপনি আপনি তো চাচ্ছেন আমি সাথে আছেন আজ বিএনপির তথ্য সম্পাদক এবং সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, এবং সাথে আছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। অ্যাডভোকেট শিশির মনির এবং আজিজুল বারী হেলাল দুজনকেই ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমে সব মিলিয়ে সরকারের 100 দিনের কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন অ্যাডভোকেট শিশির মনির, সেটা একটু শুনে নিতে চাই। 100 দিনে একটা সরকারকে জাজ করাটা সঠিক জাজমেন্ট হওয়ার কথা নয়। তারপরেও কতগুলো সিমটমের ভিত্তিতে আমরা এটাকে জাজমেন্ট করছি। এই জাজমেন্টটাকে আপনি ফাইনাল জাজমেন্ট বলতে পারবেন না, কারণ 100 days ইজ 100 days। তো সেই জায়গায় এসে আমি দুটো ভাবে দেখি। একটি ভাবে দেখি, মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অনেক নতুন নতুন কাজ করার চেষ্টা করছেন, এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করছেন, পজিটিভ ভাইব দেওয়ার চেষ্টা করছেন, সিম্পলিসিটি শো করার চেষ্টা করছেন, এক্সপেন্ডিচার কাট করার চেষ্টা করছেন। কিন্তু ওনার এই ব্যক্তিগত উদ্যোগগুলোর সঙ্গে ওনার দল এবং সরকারের অন্যান্য যারা আছেন তারা কোপ করতে পারছেন না, তারা তার মেসেজকে এজ ইট ইজ ক্যারি করতে পারছেন না বলে আমার কাছে মনে হয়। আর সেকেন্ড হলো, শুরুতেই সরকার একটা মিসট্রাস্ট ক্রিয়েট করেছে, এটা করাটা ঠিক হয়নি। এটা যদি না করতেন, না করে এই কাজগুলো যদি করতেন, তাহলে সরকারের অ্যাকসেপ্টেন্সের লেভেল আরো হাই হতো। আজকে যে বিষাক্ত পরিবেশ দেখা যাচ্ছে, তার পিছনে মূল কারণ হলো গণভোটের রায় বাস্তবায়ন করা নিয়ে সরকার যখন তার ভিন্ন ব্যাখ্যায় চলে গেলেন এবং ভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে নিলেন, এককভাবে সিদ্ধান্ত নিয়ে নিলেন, তখনই অন্যান্য দলগুলো চিট ফিল করতে শুরু করলেন। তারই অংশ হিসেবে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে আমরা দেখতে পেলাম নানান ধরনের দূরত্ব তৈরি হতে লাগলো। এই কাজটা যদি সরকার না করত, না করে বর্তমানে সরকার যা করছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে নিজেকে যেভাবে পেশ করার চেষ্টা করছেন, ডাউন টু আর্থ সিস্টেমে নিজেকে পেশ করার চেষ্টা করছেন, যে যদিও তার কাছে ক্ষমতা আছে কিন্তু খুবই সিম্পল, খুবই সহজ সরল, নিজেই গাড়ি ড্রাইভ করছেন, নিজেই কাট করছেন, নিজেই এক্সপেন্ডিচার কাট করে নিজেই কোদাল দিয়ে মাটি কাটছেন। এই যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে এটা জনগণের সরকার এবং তিনি জনগণের জন্য কাজ করার চেষ্টা করছেন, এর আলোকে ওনার যে বাহিনী আছে, ওনার যে কর্মী বাহিনী আছে, ওনার যে সরকারের অন্যান্য মন্ত্রী মিনিস্টাররা আছেন, সেই মেসেজটা ওনার মতো করে অন্যরা ক্যারি করতে পারছে না বলে আমার কাছে মনে হয়েছে। এটা আরো বেটার হতো যদি ওনার মেসেজটা ওনার সহকারীজন, ওনার সঙ্গীজন, ওনার অংশীজনরা একইভাবে ক্যারি করতে পারতেন। দ্যাট কুড হ্যাভ বিন দ্য বেস্ট সিনারিও। আর আরেকটু যদি বুঝতে চাই এই জায়গাটা অ্যাডভোকেট শিশির মনির, আপনি যেটা বলছেন যে ওনার যে পরিকল্পনা, যেটা উনি যা দেখাচ্ছেন বা যা করছেন, বিশেষ করে এক্সপেন্ডিচার কাট করা থেকে ওনার বিনম্রতার কথা আপনি উল্লেখ করলেন, সহজ সরলতার কথা আপনি উল্লেখ করলেন, অন্যরা কোপ করতে পারছেন। কিন্তু কাজের কথা যদি বলি, সরকার দায়িত্ব গ্রহণ করার পর খুবই স্বল্প সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড দিয়েছে, নববর্ষের দিন আমরা দেখেছি কৃষক কার্ড দিয়েছে, খুবই অল্প সময়ের মধ্যে। এটা যদি আসলে মন্ত্রণালয়ের অন্য সদস্যরা যারা আছেন বা উপদেষ্টা পরিষদে তারা যদি কোপ করতে না পারতেন, তাহলে কি কাজগুলো করা সম্ভব হতো কিনা? বা খাল খনন কর্মসূচির কথাও যদি বলি, খুবই অল্প সময়ের মধ্যে কাজগুলো শুরু হয়েছে। আপনি যদি একটু ক্লারিফাই করতেন বুঝাবেন। অল্প সময়ের ভিতরে কাজগুলো যে করা শুরু করছেন, এটাকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করি, বিকজ দিস ইজ রিয়ালিটি। The government started doing something very swiftly. We appreciate it. কিন্তু দেখেন, প্রথম যে কাজটা গণভোট হলো, গণভোটের রায়কে অস্বীকার করে ওনারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে গেলেন। এটা রং করেছেন, এই রঙের খেসারত সরকারকে দিতে হবে। এবং এটা যে রং করেছেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ওনার যে মিসট্রাস্ট ক্রিয়েট হয়েছে সরকারের, এটার মূল কারণ কিন্তু ওই জায়গাটা, অন্য কোনো জায়গায় না। উনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এতে মিসট্রাস্টের কিছু নাই। উনি খালকরণ করছেন, এখানে তো মিসট্রাস্টের কিছু নাই। উনি অন্যান্য কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড দিচ্ছেন, এখানে তো মিসট্রাস্টের কিছু নাই। যদিও এই কার্ডগুলো দেওয়ার ক্ষেত্রে যে আয়টা হচ্ছে, কোথা থেকে টাকাটা আসছে, কোথা থেকে টাকাটা ব্যয় হবে, কিভাবে টাকাটা কি পরিমাণ, কত
ক্রমান্বয়ে কোথায় গিয়ে ঠেকবে এই হিসাবটা ওনাদের পক্ষ থেকে এক্সপ্লেন করা হয় নাই। এটা এক্সপ্লেন করলে আরো সুন্দর হতো, আরো অ্যাকসেপ্টেবল হতো যে এই টাকাটা এভাবে আসবে, এভাবে যাবে, তখন আমাদের কাছে আরো কনভিন্সিং হতো। এভরিবডি কুড হ্যাভ বিন কনভিন্স। যেমন ধরেন আমাদের এলাকায় এখন কৃষকদেরকে দিচ্ছেন সহায়তা ভাতা 3 মাসের জন্য দিচ্ছেন। আজকে এসে আমি দেখলাম কমপ্লিটলি মেস আপ করাপশন, যাকে ইচ্ছা তাকে দিয়ে দিচ্ছেন। বিদেশে আছেন তিনিও পাচ্ছেন, এক পরিবারের 4 জন পাচ্ছেন, কোন গ্রামের একজনও পাচ্ছেন না, একটা ওয়ার্ডে 2-3টা গ্রামে কেউই পাচ্ছেন না, কিন্তু অন্যান্য জায়গায় স্বজন প্রীতির কারণে এমন ভাবে এগুলো মানে ডিবেটেড হয়ে গেছে, বিতর্কিত হয়ে গেছে যে এগুলো দেওয়াটাই যেন এক ধরনের কাল হয়ে গেছে। কিন্তু মাননীয় প্রাইম মিনিস্টার তো এই উদ্দেশ্যে দেন নাই, তিনি দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে। কিন্তু প্র্যাকটিক্যাল অর্থে এখানে যারা ম্যানেজ করছেন তারা এগুলোকে স্বজন প্রীতির এত মাইক্রোস্কোপিক লেভেলে নিয়ে গেছেন যে এগুলো আলোচনা করাটাও রুচিতে বাধে। এই জন্য আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিটা রুট লেভেলে অনেকেই হয়তো সঠিকভাবে ধারণ করতে পারছেন না। আচ্ছা, আমি আসবো আবার আপনার কাছে। আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসতে চাই, একটু মন্তব্য শুনতে চাই। অনেকগুলো বিষয় এখানে এসেছে। একটি হচ্ছে যে গণভোটের রায় বাস্তবায়ন করা না করার প্রসঙ্গটি এসেছে, এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে, যেটা অ্যাডভোকেট শিশির মনির বললেন। সেই এই আলোচনাটা আমরা এর আগেও করেছি, কিন্তু এই দূরত্ব থেকে কি আসলে সহিংসতা উস্কে দেওয়ার মতো বক্তব্য প্রত্যাশিত কিনা, সেই প্রশ্নটা আমি শিশির মনিরকে এখনই করে রাখলাম, পরে উত্তর জানবো। কিন্তু আজিজুল বারী হেলাল, আপনি আমাকে বলেন যে কৃষক কার্ড নিয়ে যে মেসআপ হচ্ছে, যে কথাটি আসলে এখানে অ্যাডভোকেট শিশির মনির বললেন, সেই বিষয়ে যদি আপনি একটু বলেন যে এটা আসলে কিভাবে সম্ভব হচ্ছে, তাহলে কি মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তারা আসলে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন না, ব্যাপারটা কিরকম? জি দেখেন, কৃষক কার্ড আপনার সরকারি পর্যায়ে সরকারি কর্মকর্তারা কিন্তু এটা আপনার বিতরণ করছে। কৃষক কার্ড যে বিএনপি নেতৃবৃন্দ বিতরণ করছে এরকম কিছু না। সরকার একটা কমিটি করে দিয়েছে, সেই কমিটি আপনার কৃষক কার্ড বিতরণ করছে। এবং যে কোনো কৃষক আপনার আমাদের এই যে এই কৃষক কার্ড নেওয়ার জন্য আবেদন করতে পারে। তখন তার থেকে সরকারি যে কমিটিটা আছে তারা বাছাই করে এই কৃষকদের দিচ্ছে। আরেকটা বলছেন যে তাদের হাওর অঞ্চলে আপনার কিছুদিন আগে যে আপনার ক্যাটাস্ট্রফিটা হয়েছে সেইখানে কৃষকদেরকে সহায়তা করা হচ্ছে। সেই সব বিশেষ সহায়তা, সেই সব সহায়তা আপনার সরকারিভাবে করা হচ্ছে এবং দলীয় ভাবেও করা হচ্ছে। এখন কি মেসআপ হয়েছে ওখানে এটা আমি জানি না। আমার এলাকায় যে কৃষক, আমার এলাকায় এখনো কৃষক কার্ডের আওতায় আসেনি, বিভিন্ন মানে প্রদান করা হয়নি, ফ্যামিলি কার্ডও এখনো প্রদান করা হয়নি। তবে আমরা যে বিশেষ সহায়তা গুলো দিচ্ছি সেগুলো আপনার দলীয় বিবেচনায় দেওয়া হচ্ছে না। সেগুলো আপনার যারা প্রকৃত এটা পাওয়ার যোগ্য, অনেক ধনী কৃষক আছে, অনেক আপনার মাঝারি ধরনের কৃষক আছে, নিম্ন শ্রেণীর কৃষক আছে, নিম্ন শ্রেণীর কৃষক আছে। আমরা এটা বিবেচনা করে আমরা দলীয় পর্যায়ে সহায়তা দিচ্ছি। কিন্তু সরকারের যে সহায়তা এইটার মধ্যে দলের কোনো এরকম এনগেজমেন্ট নেই। হয়তো দল বলতে পারে যে অমুক কৃষক একে দেন তাকে, এগুলো বলতে পারে, এগুলো বাংলাদেশের রাজনৈতিক কালচারে হয়। এটা যে দেওয়া যাবে না, যেহেতু মেসআপ হচ্ছে, উনি বলতে নষ্ট হয়ে যাচ্ছে, দিতে পারছে না ঠিক মতো, তার জন্য কৃষক কার্ড তো আর দায়ী না। আপনার দেওয়ার পদ্ধতি হয়তো দায়ী হতে পারে, সেই পদ্ধতিকে আমরা আরো আপনার ডেভেলপ করবো। কিন্তু উদ্যোগটা তাকে তো আপনাকে অবশ্যই তিনি প্রশংসা করেছেন, শিশির মনির প্রশংসা করেছেন, এবং এটা প্রশংসনীয় উদ্যোগ। আমরা আপনার আমাদের 100 দিন গতকালকে শেষ হলো। এই 100 দিনে আমরা দেখেন বাংলাদেশে আমরা আইনের শাসন এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিএনপি দেখবেন যে পুলিশ বাদী হয়ে কোনো মামলা বা রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি বিদ্বেষমূলক হয়রানিমূলক কোনো মামলা এরকম কিন্তু কোনো কিছু হয়নি। বরঞ্চ আমরা দেখেছি আমাদের বিরোধী দলের বন্ধুরা 24-এর গণ অভ্যুত্থানকে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করছে। যেমন বলছে যে আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা একটা তারা বলে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা যদি তারা সত্যি মিন করে তাহলে কিন্তু শেখ হাসিনার
ইলেকশনকে আমাদের অনেকটা জাস্টিফাই করা হয় যে তাই শেখ হাসিনা কি দোষ করলো। যেহেতু নির্বাচনটা সুষ্ঠু গ্রহণযোগ্য হচ্ছে, আমাদের সেটা স্বীকার করতে হবে। আরেকটা হলো যে এই যে আপনি কিছুক্ষণ আগে বলেছেন মব সৃষ্টির কথা, এই মব কালচারটাকে কিন্তু বন্ধ করতে হবে। এই আপনার বিশেষ করে বিরোধী দল সরকারকে বিভিন্ন প্রভোকেটিভস এর মাধ্যমে বিভিন্ন ভাবে বক্তব্য দিয়ে যদি মনে করেন যে আপনারা বিভিন্ন রকম বক্তব্য দিয়ে সরকারকে সেখানে এনগেজমেন্ট করে একটা আনস্টেবল পজিশন তৈরি করবেন, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা ঘটনার জন্য বিরোধী দলকে আমাদের বক্তব্য থাকবে যে অন্তত দেশের গণতন্ত্রের স্বার্থে, এবং যেহেতু পরাজিত ফ্যাসিবাদ সে বিভিন্ন ভাবে কিন্তু আমাদের এই গণতন্ত্রকে মেনে নিতে পারছে না, আমাদের এই সম্প্রীতিকে মেনে নিতে পারছে না, তাদের এই সমস্ত উদ্দেশ্যকে আপনারা কখনো সফল হতে দিবেন না। কারণ আমরা 24-এর গণ অভ্যুত্থান যারা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধভাবে দেশটা চালাবো। আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়, আমরা বারবারই বলেছি যে বিএনপি ক্রিটিক সহ্য করতে পারে, আপনারা ক্রিটিক করবেন, আমরা তা সহ্য দেব, কিন্তু তার মানে এই না আপনার যেটা ক্রিটিক করবেন সেটাই মানতে হবে। যেমন বলছেন যে গণ অভ্যুত্থানে ভোটের রায় আমরা বাস্তবায়ন করছি না, এই কথাটা কি আসলে কি সঠিক? গণভোটের রায় হয়েছিল যে আপনার জুলাই সনদ, আপনাকে সংক্ষেপে বলতে গেলে জুলাই সনদটাকে আমরা বাস্তবায়ন করব। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করব তা আপনার জুলাই সনদে লেখা আছে, জুলাই সনদে ইটসেলফ মানে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে তা লেখা আছে। এর জন্য আমরা একটা সংসদীয় কমিটিও করেছিলাম, সেই কমিটিতে আপনারা বিরোধী দলরা এখনো নাম দেয়নি। আমার বিশ্বাসে বাজেট অধিবেশনের আগেই তারা সেই নামগুলো দিবে, যাতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে গণভোটের রায় অনুযায়ী, সেইটা আপনারা সহায়তা করবেন। কারণ আপনারা জানেন যে জুলাই সনদ এটা আমাদের জাতির একটা প্রত্যাশা যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে। এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোন রকম রাজনৈতিক খেলা আসলে শেখ হাসিনার পক্ষেই যাবে, সেই খেলাটা আপনাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং বিএনপি যে জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর এটা আপনারা দেখেছেন। গণভোটের রায় 4টা প্রশ্নের উপর রায় কথা হয়েছে, এই 4টাকে যদি আপনি একত্রিত করেন তাহলে বক্তব্য হলো যে জুলাই সনদের 86টা যে অনুচ্ছেদ, এই 86টা অনুচ্ছেদ আপনাকে বাস্তবায়ন করতে হবে। কিভাবে বাস্তবায়ন করবো তা জুলাই সনদে লেখা আছে, সে অনুযায়ী ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। ওকে, আমি একটু অ্যাডভোকেট শিশির আপনার কাছে আসি, যেটা রাজনৈতিক খেলার কথা এখানে আজুল বাড়ি হেলাল বলেছেন যে সেক্ষেত্রে আসলে যে পরিবর্তনগুলো কাঙ্ক্ষিত জুলাই সনদে যে অধ্যাদেশগুলো উল্লেখ করা আছে, আপনারা যারা সবগুলো বিষয়ে একমত হয়েছেন উইথ সাম নোট অফ ডিসেন্স, এই নোট অফ ডিসেন্স সহকারে যেগুলো বিষয়ে আপনাদের ঐক্যমত হয়েছে, সেই ঐক্যমতের জায়গা থেকে আমরা দেখতে চাই যে পরিবর্তনটা হোক, সেই সংস্কারটা হোক, সংবিধানে সেই সংশোধনগুলো আসুক, এটা অনেকেই বলছেন। কিন্তু যে বিশেষ কমিটি হলো, সেই বিশেষ কমিটি শুরুর দিকে বিরোধী জোট থেকে যাওয়ার কথা থাকলেও এখন আপনারা যাচ্ছেন না। যে কথাটা আজিজুল বাড়ি হেলাল বললেন যে আপনারা এখন সিদ্ধান্ত নিয়ে যাবেন, গেলে সেটা ভালো হবে, না গেলে আসলে পতিত ফ্যাসিস্ট শক্তির পক্ষেই যাবে। আপনারা কি আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করবেন সেরকম কোনো আশাবাদ দিতে পারেন কিনা অ্যাডভোকেট শিশির মনির? দেখুন, এখানে একটি রাষ্ট্রের যে বেসিক কম্পোনেন্ট আছে এটা হলো এক সাইড। আপনি বেসিক কম্পোনেন্ট গুলোকে কিভাবে ডিল করবেন, অর্থাৎ বিচার বিভাগকে কিভাবে ডিল করবেন, আপনি পার্লামেন্টকে কিভাবে ডিল করবেন, আপনি গভর্নমেন্টকে কিভাবে ডিল করবেন, দিস ইজ ওয়ান পার্ট। আরেকটা পার্ট হলো সার্ভিস ওরিয়েন্টেশন, ফ্যাসিলিটিস টু দি সিটিজেন। যেমন আপনি কৃষক কার্ড দিবেন, আপনি হেলথ কার্ড দিবেন, আপনি সহায়তা কার্ড দিবেন, দিস ইজ অ্যানাদার পার্ট, দিস ইজ সার্ভিস ওরিয়েন্টেশন। আপনার টাকা জোগাড় করবেন, সার্ভিসগুলো জনগণের জন্য অ্যাভেলেবল করবেন, জনগণ সার্ভিসগুলো পাবে, তারা বেটার লাইফ লিড করবে, দিস ইজ সেকেন্ড পার্ট। আপনি যদি প্রথম পার্টকে সঠিকভাবে ডিল করতে না পারেন, আপনি সেকেন্ড পার্ট কন্টিনিউ করতে পারবেন না, বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবেন না। ইউ মাস্ট ডিল উইথ দি ফার্স্ট পার্ট ইফিশিয়েন্টলি। ফার্স্ট পার্টে সরকার ব্যর্থ হচ্ছে কোথায় জানেন? যেমন ধরেন আপনি সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট বাদ করে দিয়েছে, এটা তো ভেরি ইম্পর্টেন্ট অফ ফার্স্ট পার্ট। সেকেন্ড হলো আপনি বিচারকদের নিয়োগ করার যে আইন তৈরি করা হয়েছিল এটাকে বাদ করে দিয়েছে,
দিস ইজ ওকে, ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখানে করছি, কিন্তু আপনারা তো সেখানে বিশেষ কমিটিটা হচ্ছে, সেখানে গিয়েও সে কথা Third- বলতে পারেন। থার্ড হলো না, এগুলো বিশেষ কমিটির পার্ট না, এগুলো তো অর্ডিন্যান্স, এগুলো বিশেষ কমিটির পার্ট না, এগুলো সংবিধান সংশোধনের প্রশ্ন নাই তো। সংবিধানের সংশোধন প্রশ্ন হলো যে সমস্ত জায়গায়, এগুলো হলো বিশেষ কমিটির ব্যাপার। আর এগুলো তো হলো অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, আইন অর্ডিন্যান্স মেকিং পাওয়ারকে অ্যাপ্লাই করে আন্ডার আর্টিকেল 93 অফ দ্য কনস্টিটিউশন আপনি এগুলোকে আইনে পরিণত করবেন কি করবেন না। গুম আইন সেভাবেই গিয়েছে, একইভাবে গিয়েছে মানবাধিকার আইন। এই পার্টটুকুতে আমরা বলছি রাষ্ট্র প্রকল্পের প্রথম পার্ট, যেটা 3টে অর্গানের মধ্যে একটা রিফর্মেটিভ এজেন্ডা আনার জন্য যে দুটো জিনিসকে আমরা ঠিক করেছিলাম, সরকার প্রথম পার্টটাকে ইগনোর করছে, এই জন্য আমরা ডিসার্টেন। সংস্কারটা তো যে ধরনের পরিবর্তন আপনারা চান না কেন, অন্তর্বর্তী সরকারের দিক থেকেও সে কথাটাই প্রথম থেকেই ছিল যে চাপিয়ে দেওয়া সংস্কার ঠিক না, যেটাতে আপনারা সবাই ঐক্যমত পোষণ করেছেন, সেই ঐক্যমতের ভিত্তিতেই হবে। কিন্তু আমরা দেখছি যে গণভোটকে আঁকড়ে ধরে এক ধরনের দূরত্ব সৃষ্টি হচ্ছে। এটা কি আসলে কোনো রাজনৈতিক ন্যারেশনের জন্যই করা হচ্ছে কিনা? যদি কেউ এরকম অভিযোগ তোলে তাহলে কি বলবেন? রাজনৈতিক ন্যারেশনের জন্য যদি করে থাকে তাহলে বিএনপি সেটা করছে। আচ্ছা বলেন তো, আমি বারবার বলেছি একটা কথা, একটা বিষয় সেটেল করার পরে, নির্বাচনের পরে এই বিষয়টা আনসেটেল করেছে তো সরকার, আনসেটেল করেছে বিএনপি। সুতরাং দোষ যদি দিতে হয় সরকারকে দিতে হবে, অন্য পার্টিকে দোষ দেওয়া ঠিক হবে না। অন্য পার্টিকে আমি দোষ দিতাম, আমি আমার দলকে দোষ দিতেও আমার কোনো আপত্তি নাই, যদি তারা এই সেটেল ম্যাটারটাকে আনসেটেল করতো, আমি তাদেরকেও ক্রিটিসাইজ করতাম। কিন্তু আমি গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করি এই অর্থে, যেহেতু সেটেল আকারে আমরা ইলেকশনে অংশগ্রহণ করেছিলাম, সেই জায়গা থেকে ইলেকশনের পরে সরে যাওয়াটা ঠিক হয় না গভর্নমেন্টের, এটি তাদের ভুল সিদ্ধান্ত। সেকেন্ড কথা হলো, আমার ভাই বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি হয়রানিমূলক মামলা হয় না। আচ্ছা দেখেন তো, নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে যশোরে যে ঘটনাটা ঘটেছে, আমার তো মনে হয় এটিতে একটু ম্যাস আপ করেছে সরকার। আমরা প্রকাশ্যে ভিডিওতে দেখলাম কে কাকে আক্রমণ করেছে, একটা পাল্টাপাল্টি মামলা হয়েছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারির লোকদেরকে অ্যারেস্ট করা হলো, তো অপর সাইডের লোককে অ্যারেস্ট করা হলো না কেন? অপর সাইডের লোককে অ্যারেস্ট করা উচিত ছিল। বেল পেলে ও বেল পাবে, সেও বেল পাবে, কাউন্টার কেস হয়েছে, তাই না? তো কাউন্টার কেসটাকে আপনি কিভাবে ডিল করবেন? আপনি যদি এখানে অ্যারেস্ট করেন তাহলে ওখানে অ্যারেস্টের জন্য আপনি অভিযান চালাবেন, এটাই হওয়া উচিত ছিল, এটা আমরা এক্সপেক্ট করেছিলাম। আরেকটা জিনিস আমরা দেখেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা একটা অভিযোগ করেছিল শাহবাগ থানায়, সেই মামলাও কিন্তু রিসিভ করা হয়নি। উপর থেকে বলা হয়েছে যে উপরের নির্দেশের মামলাকে রিসিভ করা হবে না। এগুলো আগে বলা হতো, এগুলো যদি এখনো বলা হয় তাহলে আমরা ফ্রাস্ট্রেটেড হব। জেনে আপনার কাছে আবার ফিরে এই প্রশ্ন, যেহেতু দুটো প্রশ্ন আপনি এখানে উত্থাপিত করেছেন, প্রশ্ন দুটোর উত্তর আমি শুনতে চাই। আজিজুল বারী হেলাল, আপনি যদি বলেন। যে আমার বক্তব্য হলো যে আমি প্রথমে এই যে আপনার সুপ্রিম কোর্টের স্বাধীন বিচারালয় এবং গুম অধ্যাদেশ যেটা বলছে যে বাতিল করেছে, আমরা ঠিক করিনি। আমরা কি কখনো বলেছি যে এই দুটো অধ্যাদেশ, বিশেষ করে 4টি অধ্যাদেশ নিয়ে তারা বলবে, 4টি অধ্যাদেশ বাতিল করা হয়েছে বা ল্যাপস হয়েছে? এটা পত্রিকায় বলছে, আপনারাও বলছেন, কিন্তু বিএনপি তো বারবারই বলছে যে যেহেতু এই অধ্যাদেশগুলো প্রণয়নে অনেক লুফলস ছিল, যেটা জটিলতা ছিল, যেটা আসলে স্বাধীন বিচারালয় কমিশন প্রতিষ্ঠার অন্তরায় এবং বিচারপতি নিয়োগেরও অন্তরায়, সেজন্য এই আইনগুলোকে আবারও রিভিউ করে পর্যালোচনা করে আমরা এটা আনবো। এবং এটার জন্য 7 সদস্যের একটা কমিটি কিন্তু অলরেডি করা আছে, যেটা বিরোধী দলরাও আছে। এটার জন্য 7 সদস্যের একটা কমিটি করা আছে, বিরোধী দলরাও সেখানে আছে। এখন আপনার আমি দুটো উদাহরণ দিতে পারি, যে যেমন বিচারপতি নিয়োগে বলা হচ্ছে যে আপনার চিফ জাস্টিস এবং প্রেসিডেন্টকে না রেখে একটা কমিটি। আমি ব্যক্তিগত আমার অভিমত হলো যে এটা হতে পারে না। চিফ জাস্টিস বা প্রেসিডেন্ট কেউই থাকবে না বিচারপতি নিয়োগে, তাদের কোনো ভূমিকা থাকবে না, এটা হতে পারে না। এটা আর স্বাধীন বিচারালয় কমিশন একটা বললো, সেটাই আমরা দেখলাম পত্রিকায় নিউজ উঠেছে যে বর্তমানে সুপ্রিম হাইকোর্টে যে অধীনে যে কমিশন আপনার সচিবালয়টা আছে, সেখানে আপনার ফ্যাসিবাদের একটা পরিণত হয়েছে, বিভিন্ন পত্রিকায় উঠেছে, বিভিন্ন নিয়োগ টিয়োগ দিয়ে। সুতরাং এই অবস্থায় এই বিচার কমিশনটাকে, এই সচিবালয়টাকে আপনি অনুমোদন দিতে পারেন না, এটা আরো আপনার পুনর্বিবেচনা করতে হবে। আবার গুম কমিশনে যেমন বললেন যে গুম কমিশন গুম অধ্যাদেশ, সেখানে দেখলাম লেখা আছে যে গুম ব্যক্তির আপনার তদন্তটা করবে মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের কি সেই রকম ওয়ার্কফোর্স আছে যে তদন্ত করবার মতো? এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট,
অর্থাৎ এটা আইসিসি কোর্টে যদি বিচার হয় তাহলে কিন্তু তাদের কিন্তু সেই ওয়ার্কফোর্সটা রয়েছে। এই সমস্ত লুফলস এর কারণে আমরা বলছি এটা আবার পর্যালোচনা করা হবে। সুতরাং একবারে আপনি বলে দিতে পারেন না যে এই যে সমস্ত অর্ডিন্যান্স গুলো তোলা হয়নি এগুলো তোলা হবে না, আবারও তোলা হবে, ভালো করে তোলা হবে, যেহেতু কনসেনসাস কমিটি তাড়াহুড়ো করে জিনিসটা করে গেছে। এবার আসেন যে ঝিনেদা যশোর না, ঝিনেদার ঘটনায় যে ঘটনা ঘটেছে, আমরা কিন্তু তার জন্য দুঃখ প্রকাশ করেছি আমাদের আইনমন্ত্রী ঝিনেদায়, যে আমিও বলছি যে এই ঘটনার অবশ্যই বিচার হওয়া উচিত। এখন যদি কেউ গ্রেফতার হয় আপনি বলবেন গ্রেফতারকৃত ব্যক্তি নির্দোষ, সুতরাং আপনাদের এই বিচার হচ্ছে না। আপনাকে দেখতে হবে যে আলটিমেটলি আপনার বিচার প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত রিপোর্ট যত এফআইআর দাখিল করা হয়েছে, পুলিশের এফআইআর দাখিল করা হয়েছে, এখন আপনার ওই তদন্ত রিপোর্টটা আসুক, আপনার চার্জশিটটা আসুক, তখন আপনি বলতে পারবেন যে আসলে সরকার সঠিক বিচার করছে কি করছে না। তবে যে ঘটনাটা ঘটেছে এর জন্য কিন্তু আমাদের ওই অঞ্চলের নেতা আইনমন্ত্রী তিনি দুঃখ প্রকাশ করেছেন যে ঘটনা ঘটা উচিত হয়নি। পাশাপাশি একই কথা যে আপনি যে বক্তব্যই দেন, আপনি ফ্রি টু সে এভরি স্পিচ, আপনি যে কোনো কথা বলতে পারেন, যে ফ্রিডম অফ এক্সপ্রেস আমাদের দেশে রয়েছে, এই জন্য তার গায়ে হাত দিতে হবে এটা আমরা কখনো সমর্থন করি না। আবার যিনি বক্তব্য দিবেন তাকেও কিন্তু মনে রাখতে হবে যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার দেয়ার ইজ এ চেইন, এটা তাকেও মনে রাখতে হবে। যে আপনি ঝিনেদায় গেলেন, যাই বললেন বিভিন্ন রকম আপনার শব্দ প্রয়োগ করে, এই যে চবর্গীয় ভাষা, স্ববর্গীয় ভাষা, এই তো 24-এর গণঅভ্যুত্থানের পরে আমি দেখলাম আমাদের কিছু নেতারা এই ভাষায় মানুষকে আক্রমণ করা শুরু করলো, ঝিনেদার অমুক নেতা কোথায়, অমুক বিএনপির অমুক নেতা কোথায়, এই ধরনের বক্তব্য কিন্তু আমরা আশা করি না। তার মানে এই না তাকে মারতে হবে, এটা আমি কখনোই একমত না। তার জন্য আইনের ব্যবস্থা নেওয়া হবে, আইনের ব্যবস্থা নেওয়া উচিত। এইটা হলো আমার বক্তব্য যে আপনারা ঝিনেদার এই ঘটনাটাকে আপনি পুলিশকে হ্যান্ডেল করতে দেন। এই বিষয়ে শুনতে চাই অ্যাডভোকেট শিশির মুনির, আপনি তো একজন আইনজীবী, আপনি একটু বলেন যে এই যে যে কথাটি আজিজুল বারী হেলাল এখানে বললেন যে এই ধরনের বক্তব্য সেটাও কাম্য না, আবার বক্তব্যের পরে তার গায়ে হাত তোলা সেটাও ভীষণভাবে অনাকাঙ্ক্ষিত, কিন্তু যে বক্তব্যগুলো আসলে সহিংসতাকে উস্কে দেয় সেটাকে আপনারা কিভাবে নিরুৎসাহিত করুন? সেজন্য কি আমাদের এখানে কোনো আইন প্রয়োজন? আমরা দেখেছি যে ইউরোপের বেশ কিছু কান্ট্রিতে কিন্তু হেট স্পিচকে থামানোর জন্য আইন আছে, যেমন ধরে নরওয়ে কিন্তু ফ্রিডম অফ স্পিচের জায়গায় খুব ভালো র্যাঙ্কিং এ আছে, কিন্তু তাদের এখানে হেট স্পিচকে থামানোর জন্য পেনাল কোডের রীতিমতো আইন আছে, ওখানে সংযুক্ত করা আছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশেও এখন এরকম পরিস্থিতি যে যেভাবে গালিগালাজ হচ্ছে এবং সহিংসতাকে উস্কে দেওয়ার মতো বক্তব্য আসে, সেজন্য কোনো আসলে আইন প্রয়োজন? দেখুন, আমাদের যে ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, যে ডিজিটাল সিকিউরিটি আইনের মধ্যে এগুলোকে অপরাধ করা হয়েছিল, মানহানিকর, উত্ত্যক্তকর, বিরক্তিকর, এবং সেই আইনের অ্যাবিউজ হওয়ার কারণে সে আইনটা বাদ হয়ে গেছে। এ ব্যাপারে আপনিও আমার চেয়ে ভালো জানেন। সেকেন্ড প্রশ্ন হলো, বর্তমানে যে আছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে এই ধরনের মানহানিকর কথা যেগুলো আমরা বলছি এখন, এগুলোকে অপরাধ হিসেবে ডিফাইন করা হয় নাই। অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট ওই অংশকে বাদ দিয়ে দিয়েছেন এবং বর্তমান সরকার এসে এই অর্ডিন্যান্সটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। সেকেন্ড প্রশ্ন হলো, আমাদের পেনাল কোডে হেট স্পিচ নামক কোন স্পিচ এখনো পর্যন্ত ডিফাইন না, অপরাধ নয়। ফলে এখন এটা করা উচিত কি উচিত না, ইটস এ পলিসি ম্যাটার। এবং আমি মনে করি এই ধরনের কোন প্রভিশন পেনাল কোডে অ্যাড করার আগে উই নিড টু কন্ডাক্ট এন এক্সটেন্সিভ রিসার্চ অফ দ্য ওয়ার্ল্ড কনটেক্সট ইনক্লুডিং আওয়ার সাবকন্টিনেন্ট, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, আমাদের কালচারের সঙ্গে যে সমস্ত জায়গায় মিল আছে এগুলোকে দেখতে হবে, এগুলোকে অ্যানালাইজ করতে হবে। মানহানি থেকে হেট স্পিচকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, এই জন্য এক্সটেন্সিভ লিগ্যাল রিসার্চ প্রয়োজন হবে। আমাদের একটা ল কমিশন আছে, এই ল কমিশনের কাজই মূলত কিন্তু এগুলো। যদিও ল কমিশনটা অনেকটাই ডিসফাংশনাল, তারা বিগত অনেক বছরে আমাদের আইনমন্ত্রী বলে থাকেন, মাননীয় আইনমন্ত্রী, যে এত পয়সা খরচ হয়েছে, কয়টা রিপোর্ট দিয়েছে এখন পর্যন্ত, কোন আইনকে কিভাবে আধুনিকায়ন করতে হবে, এই পর্যন্ত ল কমিশন কয়টা রিপোর্ট আমাদেরকে সাবমিট করেছে। উনি ক্ষোভ প্রকাশ করেছেন, বারবারই ক্ষোভ প্রকাশ করেন। যখনই একটা নতুন আইনের কনসেপ্টকে অ্যাড করতে হবে তখনই কিন্তু রিসার্চ ছাড়া এটা করা ঠিক না, বিকজ এটার পজিটিভ নেগেটিভ দুটো সাইডই আছে। আর সেকেন্ড কথা আমি বলবো, আমার বড় ভাই বলেছেন
যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে চিফ জাস্টিস এবং প্রেসিডেন্টের ভূমিকা ছাড়া আইনে বলা আছে। আমার মনে হয় আমার বড় ভাই অর্ডিন্যান্সটা সঠিকভাবে পড়ার সুযোগ পান নাই। আসলে এখানে এরকম কোনো কনসেপ্ট নাই, বরংশ যে কমিটি করা হয়েছিল সেখানে চিফ জাস্টিস ছিলেন সেই কমিটির প্রধান। চিফ জাস্টিসের নেতৃত্বেই 9 সদস্য বিশিষ্ট বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে একটা কমিটি হয়েছিল। সেই কমিটি যাচাই বাছাই করে তাদের পরামর্শ প্রেসিডেন্টের কাছে পাঠাবেন, তার মধ্য থেকে প্রেসিডেন্ট এখানে অ্যাপয়েন্টমেন্ট দিবেন। দ্যাট ওয়াজ দি ল। ওই লটাকেই ওনারা বাদ করে দিয়েছেন। সেকেন্ড হলো সচিবালয়। একটা সচিবালয় কিন্তু এস্টাবলিশ হয়ে গিয়েছিল, কাজও শুরু হয়ে গেছিল, কাজ কিন্তু করছিল, কিন্তু আপনি দেখবেন সেটাকে তারা বিলুপ্ত করে দিয়েছেন। আমরা এখানে অনেক অবজেকশন দিয়েছিলাম, আমি নিজে সেই মামলা করেছি, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং, আপিল পেন্ডিং। এই অবস্থায় সচিবালয়কে বিলুপ্ত করা যায় না, এটা নিয়ম না। এটা করার মাধ্যমে মানুষের মনে আরেকটা নেগেটিভ ধারণা তৈরি করেছেন। আমি শুনবো এখানে আসলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কেন তারা এটা করছে। আমি তারপর আজিল বাড়ি হেলারের কাছ থেকে এই উত্তরটা জানবো, কিন্তু তার আগে আমি একটু বলবো যে আমরা আসলে, আপনি বললেন যেটা যে পেনাল কোডে অ্যাড করা যায় কিনা বা কোনো আইন করা যায় কিনা, হেট স্পিচ তো আমাদের এখানে নেই, আমাদের আইনের হেট স্পিচের সংজ্ঞাটা আমরা যুক্ত করতে পারি কিনা সে বিষয়ে একটা এক্সটেন্সিভ একটা রিসার্চের কথা আপনি বললেন, সেটা ডেফিনেটলি হতেই পারে। কিন্তু দলগুলোর দায়িত্ব আসলে আপনি কিভাবে দেখেন যে দলের দিক থেকে রাজনৈতিক দলগুলো কি করে তাদের নেতারা যে বক্তব্যগুলো দিচ্ছে সেটাকে আপনারা কি করে নিরুৎসাহিত করবেন? যেমন এনসিপি নেতাদের বিরুদ্ধে ধরনের অভিযোগ আছে, তারা যা মুখে আসছে তাই বলে যাচ্ছে, এরকম আপনাদের এই জোট সঙ্গী আপনারা কি সেই জায়গা থেকে তাদেরকে কোনো কথা বলেছেন কিনা বা বলবেন কিনা, বা আপনাদের দলে যারা এমন বক্তব্য দিচ্ছেন লন্ডন থেকে এসেছে তাকে লন্ডন পাঠিয়ে দিতে হবে এরকম বক্তব্য, আমি আজকে একটি বক্তব্য দেখলাম, তিনি বলছেন আপনাদের ঢাকা মহানগরের উত্তরের তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য, তিনি বলছেন তারেক রহমানের যে কোনো সময় মরা লাগতে পারে, তাই আমরা শফিকুর রহমানের মতো সাহসী নেতার অপেক্ষায় আছি। এইটাকে আপনি কিভাবে বলেন? এটা কি স্রেফ একটা পলিটিক্যাল রেটরিক নাকি হুমকি, কি বলবেন? এগুলো পলিটিক্যাল রেটরিক। আপনি দেখেন, শুধু কোনো পার্টিকুলার দলকে এগুলোতে আইডেন্টিফাই করা ঠিক হবে না, ব্র্যাকেটেড করা ঠিক হবে না। আমাদের দেশে আপনি বিএনপির সেই নেতার কথা মনে নাই যিনি সার্চ এন্ড সার্চ করে ভাষায় দিবেন বলছিলেন, মনে আছে আপনার? তো কি করে ভাষায় দিবেন, এই শব্দটা আমি উচ্চারণ করতে চাচ্ছি না এখন, বা করাটা আমার জন্য সমীচীন নয়। তো ভাসিয়ে দিবের কথাও তো টকশোতে এসে বলেছেন। তো আমি বলছি, এই যে রেটরিকটা যখন লিমিট ক্রস করে ব্যক্তিগত আক্রমণের জায়গায় যায়, আমার সুইট উইল থাকবে, আমরাও তো কথা বলি, আমরাও তো অনেক ক্রিটিসাইজ করি, অত্যন্ত কড়া ক্রিটিসাইজ করি, আমাকে অনেক ক্রিটিসাইজ করে যে আপনার কথাগুলো অত্যন্ত তীর্যক হয়। তা আমি বলছি, তীর্যক কথা বলার ক্ষেত্রে যে বা যারাই আমরা বলছি না কেন, আমার মনে হয় ব্যক্তিগত আক্রমণের লাইনে না যাওয়াটা ভালো। এটা সকল দলের জন্য, পার্টিকুলার কোন দলের জন্য না। আপনি নিজে আজকে অ্যাডভোকেট শিশির মুন্না, আপনি নিজে শুরুতে বললেন যে প্রধানমন্ত্রীর অনেকগুলো প্রশংসা আপনি নিজে করছেন, কিন্তু সেই প্রধানমন্ত্রীকেই কিন্তু আক্রমণ করে কথা বলা হচ্ছে। আমরা এনসিপি নেতাকে দেখলাম বলতে, তাকে তার হাড় ভেঙে দিয়েছে ডিজিএফআই, এবার হাড় ভেঙে দেবে জনতা। তারপর আপনাদের নেতা এভাবে বললো তার যে কোনো সময় মরা লাগতে পারে। এগুলোকে আপনি কিভাবে বলবেন যে পলিটিক্যাল রেটরিক? আপনি ওভাবেই দেখবেন, শুধু প্রধানমন্ত্রীটা দেখবেন না, আপনি অপর সাইডটাও দেখবেন, তাহলে আপনি হবেন একজন প্রপার মানে ইস্যু রেইজার। আপনি যখন দেখবেন প্রধানমন্ত্রী একটা পাবলিক পোস্ট, না পাবলিক পোস্টকে ক্রিটিসিজম নন পাবলিক পোস্ট থেকে বেশি হবে, এটাই গণতন্ত্রের নিয়ম। কিন্তু সেকেন্ড কথা হলো, আমি বলছি ব্যক্তিগত আক্রমণের জায়গায় শুধু প্রধানমন্ত্রী কেন, বিরোধী দলের নেতাকেও তো এইভাবে বলা ঠিক হবে না, এনসিপির প্রধানকেও তো এইভাবে বলা ঠিক হবে না, কাউকেই না। যদি বলতে না হয় বা আমরা যখন বলবো, রিকোয়েস্ট করব পার্টিগুলোকে, তখন আমরা বলবো এভরি পার্টি মেম্বার শুড বি রেস্ট্রেইন। আমরা দেখেছি উত্তর প্রতি উত্তর শব্দ প্রয়োগ কি ধরনের হয়ে থাকে। শুধু প্রধানমন্ত্রীকে এখানে সিঙ্গেল আউট করাটা ঠিক হবে না, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ইচ এন্ড এভরি পলিটিক্যাল পার্টি। না, ঠিক আছে, আমরা ফিরছি, আলোচনায় ফিরবো। আপনি যেটা বলেছেন যে সিঙ্গেল আউট না করার জন্য ব্যক্তি আক্রমণ যে কারো ক্ষেত্রে এটা ভয়ানক রকম ভাবে নিরুৎসাহিত হওয়া উচিত, সেটা কিভাবে সম্ভব, এবং আপনারা তারপরও গঠনমূলক সমালোচনা, বিরোধী জোটের কথা যদি বলি, বিরোধী দলের কথা যদি বলি, তাদের কাছ থেকে আমরা গঠনমূলক সমালোচনা, আজ যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত ছিল, কিন্তু দুঃখজনকভাবে যারা ক্ষমতায় গেছেন তারা এখন সেই জনগণকে অবমূল্যায়ন করছেন। আমি আপনার মন্তব্য শুনতে চাই। এটা আপনার জামাতের আমিরের একটা নিজস্ব বক্তব্য, এই বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই। কারণ আমরা 17 বছর যারা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তারাই তো আজকে আমরা ক্ষমতায় রয়েছি।
আমরা তো তারাই ক্ষমতায় রয়েছি, তাদের আত্মত্যাগের প্রতি আমাদের সম্মান আছে বিধায় তো আমরা জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কতটা অঙ্গীকারাবদ্ধ। বরঞ্চ জামাতে ইসলাম এই ব্যাপারে প্রথমে জুলাই সনদ স্বাক্ষরই করতে চাননি, এবং জুলাই সনদে যে নারীর আপনার মনোনয়নের প্রশ্ন আছে, যে 5% নারীকে মনোনয়ন দিতে হবে, সেটাও তারা মানেনি। আপনার ডেপুটি স্পিকার নিতে হবে, সেটাও তারা নেয়নি। এবং জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যে কমিটি করেছে সেগুলো তারা নেয়নি। সুতরাং জুলাই সনদের প্রতি তাদের কোনো কর্ডিয়ালিটি নেই। পলিটিক্যাল বক্তব্য এই কথা তিনি বলছেন কেন আমি জানি না, কার প্রতি অবমূল্যায়ন করা হলো। যারা গণ অভ্যুত্থানে কেউ এককভাবে তো বলতে পারে না যে আমি করেছি গণ অভ্যুত্থান, আমরা সমগ্র জনতা এই গণ অভ্যুত্থানটি ঘটিয়েছি। সুতরাং জনতার প্রতি যে দায়বদ্ধতা সরকারের, সেটা আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল, আমরা সেটা পালন করছি। যেমন শিশির মনির বলল যে বিচারপতি নিয়োগে আপনার চিফ জাস্টিসকে রাখা হয়েছে, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা করা হয়েছিল, মানে বিচার শূন্য পদে যে সমস্ত পদ ফাঁকা হয়েছিল সেই সব পদে বিচারপতি নিয়োগে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করা হয়েছিল। সেখানে এই কাউন্সিল গঠনের সময় বিএনপির সাথে কোনো আলোচনাও করা হয়নি, বিএনপির অনেক নেতারা বক্তব্য দেখেছেন। এবং এটা শুধু শূন্য পদ নিয়ের জন্য, কিন্তু বিচারপতি নিয়োগের জন্য একটা স্থায়ী আইনি ও সাংবিধানিক কাঠামো কিন্তু আমাদের প্রয়োজন। সেইটার ব্যাপারে কিন্তু কনসেনসাস কমিটি কোন রকম দিক নির্দেশনা নেই সেখানে, কারণ তাড়াহুড়ো করে তারা অনেক অর্ডিন্যান্স দিয়েছে। সেজন্য আমরা বলেছি যে এইটাকে আপনার একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য আমাদের যে নতুন করে যে আমরা যে কমিটির 7 সদস্যের কমিটি আছে, তারা এইসব বিষয়ে আরো আলোচনা করে দিবে। আর আরেকটা বলছেন সিএসএ অ্যাক্ট আর ডিএসএ অ্যাক্ট, এই ধরনের কোনো অ্যাক্ট এখনো নেই। কিন্তু আজকে দেখেন যে আপনার অন্যকে বট বাহিনীর যে আক্রমণ, বিশেষ করে এই যে স্লাট শেমিং এবং বিভিন্ন নেতা নেত্রীর নামে যে হেট স্পিচ যেটা বললেন, এইটাকে কিন্তু আমাদের দেশে নিয়ন্ত্রণে কোনো আইন নেই। এখন কি আইনটা করা প্রয়োজন? আইনটা করলে কি আবার সেই শেখ হাসিনার ডিএসএ সিএস এর মতো হবে কিনা, এইসব বিষয়ে কিন্তু দরকার। আপনি তাড়াহুড়ো করে একটা কথা বলে দিবেন, সেটা মানতে হবে, এটা কিন্তু গভর্নমেন্ট ফাংশন এভাবে করতে পারে না। সুতরাং আমি মনে করি যে ডিএসএ সিএসএ অ্যাক্টগুলো এখন আর নেই, কিন্তু যেভাবে হেট স্পিচ আমাদের সমাজকে প্রভোকেশন করছে, বিভিন্ন ভাবে আপনার রাজনীতিকে মানে আপনার বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করছে বিভিন্ন হেট স্পিচের ফলে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন মাধ্যমে বিশেষ করে ইন্টারনেটে যে মানুষকে হিউমিলেট করে কথা বলা হচ্ছে, এর বিরুদ্ধে আইনটা কিভাবে করা যায় এটা একটা পর্যালোচনা করা দরকার এবং করা উচিত। আমি মনে করি যে করা উচিত, কিন্তু তারপরও যে এটা আপনি ঠেকাতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। কারণ আমাদের বাংলাদেশে এখন একটা 24-এর গণ অভ্যুত্থানের পরে আমি দেখলাম যে আমাদের বিবেকের, বিশেষ করে নৈতিকতার একটা মারাত্মক অধঃপতন ঘটেছে। দীর্ঘদিন আমরা রাজনীতি করি, আমি কখনো শুনিনি যে ছাত্র নেতারা বা কোনো রাজনৈতিক নেতারা আপনার এই যে অশ্লীল শব্দ প্রয়োগ করে, চ বস দিয়ে কথা বলে, অমুকের তমুক করি, তমুককে অমুক করি, এই করি সেই করি, এরকম কথা। এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমি দেখলাম যে একটা মানবিকতার যে পতন ঘটেছে, নৈতিকতার যে পতন ঘটেছে, এটা তো ধীরে ধীরে ক্যান্সারের রূপ নিচ্ছে। এখানে আপনি গণতন্ত্রের উন্নয়ন করেন আর অর্থনৈতিক উন্নয়ন করেন আর রাজনৈতিক উন্নয়ন করেন, কোনো কিছুতেই আপনার এই নৈতিক পুনর্জাগরণ সম্ভব না। রাজনৈতিক পুনর্গঠন যতই হোক, আইনি পুনর্গঠন যতই হোক, যদি নৈতিক আপনার ভাবে আমরা উন্নত না হয়, তাহলে কিন্তু এই নৈতিক এবং এই গন্ডগোলগুলো, এই ধরনের মানে বিচ্ছিন্ন গন্ডগোলগুলো আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রকে কিন্তু ধ্বংস করে দিবে। এবং পরাজিত ফ্যাসিবাদ যে এই সমস্ত সরু পথ দিয়ে আবার ঢুকে যেতে পারে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ইতিমধ্যে আমি দেখলাম যে বিরোধী দলের বিভিন্ন বক্তারা, বিশেষ করে এনসিপি থেকে এবং জামাত থেকেও সেদিনকে টকশোতে আমি দেখলাম, তারা বলছে যে ফ্যাসিবাদের ভালো এবং মন্দ, যারা ফ্যাসিবাদের আওতায় কাঠামোর ভিতর থেকে ছিল কিন্তু ফ্যাসিবাদকে সমর্থন করেনি, তারা ভালো ফ্যাসিবাদ, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া যেতে পারে।
তখন আমি তাদের এই বক্তব্য শুনে আমার মনে হলো, বেশি সময় নেই, যদি একটু সংক্ষেপে আপনি বলেন। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাইছি। এখানে আমার অ্যাডভোকেট শিশির মনিরের কাছে আমার একটু যেতে হচ্ছে। অ্যাডভোকেট শিশির মনির, সম্প্রতি আমরা দেখছি যে শিশু ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। অনেকের আশঙ্কা এরকম যে কেউ আসলে কি এটার সাথে সংঘবদ্ধ কোনো চক্রের কোনো যোগ আছে কিনা, এভাবে বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণের মতো ঘটনা ঘটছে। কোনো যোগ সাজস কোনো সংঘবদ্ধ চক্রে থাকুক বা না থাকুক, এখন এক্ষেত্রে আমরা দেখছি যে শরিয়া আইনের কথা অনেকে বলছে। রামিসা হত্যাকাণ্ডের পরে আমরা দেখি যে শরিয়া আইনের বিকল্প নিয়ে ধরনের আলোচনা এখানে এসেছে। আবার ধরুন মাদ্রাসায় যেভাবে বলাৎকারের শিকার হয়েছে, আমরা দেখি যে বিগত সময়ে 100 শিশু, 1 থেকে 1.5 বছরের মধ্যে ডেটাটা 100 শিশু আপনার বলাৎকারের শিকার হয়েছে, এর মধ্যে একজন শিশু আত্মহত্যা করেছে। তো এই শিশুগুলো যখন বলাৎকারের শিকার হয় তখন কিন্তু আমরা শরিয়া আইনের কথা শুনি। মাদ্রাসা যৌন নির্যাতনের ঘটনার ক্ষেত্রে আমরা বলতেই পারি যে শায়েখ আহমেদুল্লাহ তিনি তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। একই অপরাধে যারা করছে তাদের ক্ষেত্রে অপরাধীদের জন্য 2 রকম আইনের প্রস্তাব কেন? আপনি কিভাবে দেখেন? আপনার মন্তব্য শুনতে চাই। আমি মনে করি অপরাধ মাদ্রাসায় হলো না স্কুলে হলো, নাকি ইংলিশ মিডিয়াম স্কুলে হলো, নাকি বিশ্ববিদ্যালয়ে হলো, এটা দেখার বিষয় না। অপরাধ ইজ অপরাধ, অফেন্স ইজ অফেন্স। কে করলো এটা দেখার বিষয় না। সুতরাং এভরিওয়্যার আমাদেরকে জাস্টিস এস্টাবলিশ করার জন্য আইনগত পদক্ষেপ নিতে হবে। মাদ্রাসায় যদি হয় তার উপযুক্ত বিচার করতে হবে, স্কুলেও যদি হয় তার উপযুক্ত বিচার করতে হবে, ইন্ডিভিজুয়ালি যদি কেউ করে সেটার উপযুক্ত বিচার করতে হবে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ ল। সেকেন্ড প্রশ্ন হলো, আমি মনে করি অপরাধ কোনো একক কারণে হয় না। অপরাধ ইজ এ মাল্টিফ্যাক্টর ইস্যু, এবং যারা অপরাধ বিজ্ঞানে লেখাপড়া করেছেন, ক্রিমিনোলজি, ক্রিমিনাল সায়েন্স সম্পর্কে লেখাপড়া করেছেন, দে নো ইট ভেরি ওয়েল। শাস্তি বাড়িয়ে দিলেই অপরাধ কমে যায় না। এবং অপরাধ যদি কেউ নিয়ন্ত্রণ করতে চায় তাহলে প্রিভেন্টিভ মেজার নিতে হয় এবং তারপরে পিউনিটিভ মেজার নিতে হয়। প্রিভেন্টিভ মেজার বলতে একটা সোসাইটিতে আপনি আর্থসামাজিক কন্ডিশন, পলিটিক্যাল কন্ডিশন এবং আর্থসামাজিক অবস্থার উপর অনেক কিছু নির্ভর করে। একই সাথে আমাদের দেশের মাদক, কিংবা আপনি ধরেন করাপশন, কিংবা আপনি ধরেন আমাদের দেশে যে পর্নোগ্রাফি, এগুলোর উপর যদি আমরা গভীরভাবে স্টাডি করে পলিসি ফর্মুলেট করতে না পারি তাহলে অপরাধ কমে যাবে, কমতে হবে, শাস্তি দিব, তারপরে কমে যাবে, এই সমস্ত বক্তৃতা দিয়ে শেষ পর্যন্ত মাদ্রাসায় কেন হয় অপরাধ? মাদ্রাসায় তো পর্নোগ্রাফি সেরকম ব্যবহার নেই বলে আমি আপনাকে বলছি, প্রশ্ন শেষ করতে দেন। তাহলে এখানে আমি আপনাকে শুরুতেই বলছি, এই যে কারণগুলো আমি বলছি, এই কারণগুলো এক এক ব্যক্তির ক্ষেত্রে এক একটা দায়ী হতে পারে। এগুলো ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ। একই কারণে সকল লোক অপরাধ করে না। অভ্যাসগত কারণে মানুষ অপরাধ করে, মজ্জাগত কারণে মানুষ অপরাধ করে, চরিত্রগত কারণে মানুষ অপরাধ করে, সার্কামস্ট্যান্সেসের কারণে মানুষ অপরাধ করে। এই 6টা কারণ আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনোলজি স্টাডিতে এসেছে যে অপরাধের এই 6 কারণ হয়। এখন কার ক্ষেত্রে কোনটা কারণ হয়, ইট ডিপেন্ডস অন পার্টিকুলার কনটেক্সট, পার্টিকুলার এরিয়া। এখন মাদ্রাসায় কি কারণে হয় স্টাডি করতে হবে। স্পেসিফিক স্টাডি ছাড়া কাউকে ব্লেমও করা উচিত না, এবং কাউকে আপনি অযথা পানিশমেন্টের মাত্রা বাড়িয়ে দিলে অপরাধ কমে যাবে, এটার কোনো স্টাডি পৃথিবীর কোথাও নাই। তাহলে কি করতে হবে, একটা প্রিভেন্টিভ মেজার নিতে হবে আর একটা পিউনিটিভ মেজার নিতে হবে। অপরাধ যে যে কারণে হতে পারে তা দূর করার জন্য পদ্ধতি বের করতে হবে, আর হয়ে যাওয়ার পরে উপযুক্ত ব্যক্তি যেন উপযুক্ত শাস্তি পায় দ্রুততম সময়ের ভিতরে, এটা নিশ্চিত করতে হবে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য সলিউশন। জি, আরেকটি প্রসঙ্গে একটু অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছ থেকে আমি শুনতে চাইছি। সম্প্রতি ইসলামী ব্যাংকের এমডি একজন পদত্যাগ, ডক্টর জুবাইদুর রহমান, তিনি পদত্যাগ করলেন। পদত্যাগ করার পর আপনাদের জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি নিন্দা জানালেন, এবং তিনি সেক্ষেত্রে তিনি বললেন যে সরকার অযাচিতভাবে ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ করছে। আবার পত্রিকায় একটি জাতীয় দৈনিকে আমরা এমনটাও দেখছি জামাতপন্থীদের চাপে পদত্যাগে বাধ্য হন জুবাইদুর রহমান, সেরকম নিউজও এখানে আছে। তাহলে পদত্যাগে বাধ্য করে আবার নিজেরাই নিন্দা জানাচ্ছেন কিনা সেই প্রশ্নটা সামনে আসছে। পাশাপাশি আবার দেখছি যিনি এখন দায়িত্ব নিয়েছেন তার ক্ষেত্রে বলা হচ্ছে যে গ্রাহকরা বেঁচে থাকতে খুরশিদ আলম অফিস করতে পারবেন না। একজন একটা ব্যাংকের একজন এমডি নিয়োগ নিয়ে এরকম মব করা, সেটা কি আপনি কিভাবে মানে এই মব কি আপনারা তো বলছেন যে মব বন্ধ করে, কিন্তু আপনাদের দল থেকে যদি এরকম মব করা হয় সেটাকে আপনারা কিভাবে আসলে কেন করছেন? দুটো জিনিস দেখেন, আমি খুব ক্লিয়ার কাট স্টেটমেন্ট বলবো আমি আপনাকে। আমি কোনো হাইড করারও কিছু নাই, সিক করারও কিছু নাই। ফার্স্ট জিনিস দেখেন, জুবাইদুর রহমান এবং এমডি ওমর ফারুক দুইজনই পদত্যাগ করেছে। এরা কেউই পদত্যাগ ইচ্ছা করে না, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক তা করেছে,
এবং অমর ফারুক এমডি সাহেবের সঙ্গে দুইজনের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে। এটা অতীতের কায়দায় তাদেরকে জবরদস্তি করে এখান থেকে পদত্যাগ করিয়েছেন, এবং সেই জন্য আমাদেরকে একদিন ইনভেস্টিগেটিভ রিপোর্ট যখন বের হবে সকলকে লায়াবল হতে হবে। এই দুইজনের পদত্যাগের মধ্যে আমরা ডিজিএফ এর মাধ্যমে ফ্যাসিস্ট আমলে যেভাবে ইসলামী ব্যাংকে দখল করা হয়েছিল তারই কিছু নমুনা দেখতে পেয়েছি। আমার কাছে তদন্ত রিপোর্ট আছে, অতীতে সেই রিপোর্টটা জমা হয়েছে কোর্টে, সেগুলো সময় মতো আমরা প্রেস আউট করব, সময় মতো আপনাদের সামনে উপস্থাপন করব। সেকেন্ড হলো, যাকে বানিয়েছেন এখন চেয়ারম্যান, তিনি কে? তিনি বাংলাদেশ ব্যাংকে দেখেন তো 5ই আগস্টের পরে দুর্নীতির কারণে তিনি কি হয়েছিল তার? ইসলামী ব্যাংকের মূল মালিক কারা? ইসলামী ব্যাংকের মূল মালিক তো এরা কেউ না। ইসলামী ব্যাংকের মূল মালিক তো এসালম না। ইসলামী ব্যাংকের মূল মালিক তো 24টা কোম্পানি তৈরি করে ভুয়া কোম্পানি বানিয়ে ইসলামী ব্যাংকের টাকা দিয়ে ইসলামী ব্যাংকের শেয়ার তৈরি করে তারা এই কাজ করেছে, এবং তার একটা রিপোর্ট আমাদের হাইকোর্ট ডিভিশনে জমা দিয়েছে খুব অল্প কিছুদিন আগে। বিএফআই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সেই ইসলামী ব্যাংকটাকে ডেস্ট্রয় করা হচ্ছে। এখানে ইবনে সিনা ইসলামী ব্যাংকের ডাইরেক্টর ছিল, বিআইসি ইসলামী ব্যাংকের ডাইরেক্টর ছিল, ইসলামিক ইকোনমিক রিসার্চ বোর্ড ইসলামী ব্যাংকের ডাইরেক্টর ছিল। তাদেরকে জোর করিয়ে ডিজিএফআই ক্যান্টনমেন্ট নিয়ে বাধ্য করে স্বাক্ষর করিয়ে এবং সেই জায়গায় আমরা মনে করি ইসলামী ব্যাংক তার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া দরকার। আজিজুল বাড়ি জেলার আমি আপনার মন্তব্য শুনতে চাই ইসলামী ব্যাংক নিয়ে যে কথাটি বলেছেন অ্যাডভোকেট শিশির মনি, আপনার মন্তব্য। আজিজুল বাড়ি জেলার আমার বক্তব্য হলো, জামাত ইসলাম বলেন তাদের কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, তাদের দলীয় কোনো এইসব কিছু নেই। আবার ইসলামী ব্যাংক যখন আপনার এখন, আগে তো শেখ হাসিনা আপনার ওই যে অন্তর্বর্তীকালীন সরকার 7টি ব্যাংককে একত্রিত করে একটা ব্যাংক করেছিল শেখ হাসিনা, সেটা বিএনপি যখন এসে, এই বিএনপি সরকার এসে সেই আপনার আমব্রেলাটা ভেঙে দিল এবং